নমস্কার, আজকে আমি করাবো ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রিটা কি? ইলেকট্রোকেমিস্ট্রি হলো ফিজিক্যাল কেমিস্ট্রির এমন একটা ব্রাঞ্চ যেখানে কি হয়, ট্রান্সফরমেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রির এমন একটা ব্রাঞ্চ যেখানে হচ্ছে এনার্জি ট্রান্সফরমেশন হয়। কেমন ট্রান্সফরমেশন? এখানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ এনার্জি, ট্রান্সফরমেশন অফ এনার্জি হয়। ট্রান্সফরমেশন অফ এনার্জি কী রকমের চেঞ্জ? আইদার এটা হতে পারে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে, কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারে। আর সেকেন্ডলি হতে পারে ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারে টু কেমিক্যাল এনার্জি। এইভাবে দু ধরনের প্রসেস মেনলি আমার ইলেকট্রোকেমিস্ট্রিতে ঘটে। সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারে, আর ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি। তো কেমিক্যাল এনার্জি যখন ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হবে, যে সেলটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেলস। ইলেকট্রোকেমিক্যাল সেলসে এই ধরনের ঘটনা ঘটে, কেমিক্যাল এনার্জি ট্রান্সফর্ম ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। এই ইলেকট্রোকেমিক্যাল সেল হতে পারে, এক ধরনের সেল হচ্ছে গ্যালভানিক সেল, আর এটাকে বলা হয়, অন্যভাবে বলা হয় এটাকে বলা হয় ভোল্টিক সেল। কি হয় গ্যালভানিক সেলে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন হয়, এবং সেই স্পন্টেনিয়াস রিয়াকশন থেকে যে গিভস ফ্রি এনার্জিটা রিলিজ হয় সেটাই কিন্তু মেনলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। গ্যালভানিক সেলে কি হয়, স্পন্টেনিয়াস রিয়াকশন হয়, সেই রিয়াকশনে কি হয়, যে ফ্রি এনার্জিটা রিলিজ হয়, সেটাই কিন্তু মেনলি আমার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ফ্রি এনার্জি যেটা রিলিজ হয় সেটা কি হয়, কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। অ্যাজ গ্যালভানিক সেলে তাহলে কী ধরনের রিয়াকশন হয়, কী ধরনের ট্রান্সফরমেশন হয়? গ্যালভানিক সেলে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হয় স্পন্টেনিয়াস রিয়াকশনের সাহায্যে। সেই রিয়াকশনে কি হয়, যে ফ্রি এনার্জি রিলিজ হয় সেইটাই কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এইভাবে গ্যালভানিক সেলটা আমার কাজ করে। সেকেন্ডলি আমি যে প্রসেসটা বললাম ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফর্ম ইন্টু কেমিক্যাল এনার্জি, মেনলি এটা ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। সেখানে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা হয়। ইলেকট্রোলাইটিক সেলে কি হয়, ইলেকট্রোলাইটিক সেলে এখানে যেমন রিয়াকশনটা স্পন্টেনিয়াস রিয়াকশন হয়, এখানে কিন্তু রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয় না, রিয়াকশনটা হয় নন স্পন্টেনিয়াস রিয়াকশন হয়। আর সেই নন স্পন্টেনিয়াস রিয়াকশনের ফলে কি হয়, কিভাবে রিয়াকশনটাকে ক্যারিড আউট করে, রিয়াকশনটা মেনলি আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হয়, সেখান থেকে আমি কেমিক্যাল এনার্জিটা পাচ্ছি ভায়া ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন। ইলেকট্রোলাইটিক সেলে কি হচ্ছে, নন স্পন্টেনিয়াস রিয়াকশন হচ্ছে, যেটা আমাকে কারেন্ট দিতে হচ্ছে, তারপরেই কিন্তু আমার রিয়াকশনটা হচ্ছে, কারেন্ট দেওয়ার পরে রিয়াকশনটা হচ্ছে। এবার দেখব যে ইলেকট্রোকেমিক্যাল সেলটা আমার কিভাবে কাজ করে। ফার্স্টে আমি তাহলে দেখি আমি ইলেকট্রোকেমিক্যাল সেলটা, অর্থাৎ কিভাবে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। ফার্স্টে আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। এখানে কি হয়, এখানে সাপোজ ইলেকট্রোকেমিক্যাল সেলে কি হয়, সাপোজ এইরকম একটা বিকার আমি নিয়েছি, সেখানে কিছুটা পরিমাণ কপার সালফেট সলিউশন নিয়েছি। সেই কপার সালফেট সলিউশনের মধ্যে একটা মেটাল রড ডিপ করেছি, যে মেটাল রডটা আমার কি দিয়ে তৈরি, জিঙ্ক দিয়ে তৈরি।
কি হচ্ছে এই সলিউশনের মধ্যে CuSO4 এর যে সলিউশনটা ছিল সেটা হচ্ছে কালারটা হচ্ছে ব্লু কালারের সলিউশন। যখনই আমি এই ব্লু কালারের সলিউশনের মধ্যে জিঙ্ক রডটাকে ডিপ করছি তখনই আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে যে সলিউশনের ব্লু কালারটা কি হচ্ছে, ব্লু কালারটা কালারলেস হয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে কি হচ্ছে রেডিশ ব্রাউন আমার একটা প্রেসিপিটেট বা সলিড ফর্ম করছে এখানে। তাহলে কী হচ্ছে যখনই আমি জিঙ্ক রডটাকে আমি কি করছি কোন সলিউশনের মধ্যে ডিপ করছি CuSO4 সলিউশনের মধ্যে, যখনই আমি ইমার্জ করলাম তখনই দেখলাম কি কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম যে জিঙ্ক রডটা যেটা আমি ডিপ করলাম সেই রডটা ক্ষয়ে গেছে এবং সলিউশনে যে CuSO4 এর কালারটা ছিল ব্লু কালারের যে সলিউশনটা ছিল, ব্লু কালারের সলিউশনটা কি এখন কি হয়েছে কিসে কনভার্ট হয়ে গেছে, ব্লু কালারের সলিউশনটা আমার রেডিশ ব্রাউন কালারে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমি বলছি তাহলে কি হচ্ছে ঘটনাটা এইরকম একটা ঘটনা ঘটছে যে সলিউশনটা তখন যে CuSO4 আছে সেটা কি কালার হয়ে যাচ্ছে, সলিউশনের কালার তখন হয়ে যাচ্ছে রেডিশ ব্রাউন হচ্ছে সেই বিকারের নিচে হচ্ছে রেডিশ ব্রাউন প্রেসিপিটেট পড়ছে। আর সেই সঙ্গে এই যে জিঙ্ক রডটা আমি ডিপ করেছিলাম সেটা এইভাবে ক্ষয়ে গিয়ে সরু হয়ে যাচ্ছে, এই পোর্শনটা এইরকম ছিল সেটা এইভাবে ক্ষয়ে যাচ্ছে। এর কারণটা আমাকে জানতে হবে যে কী কারণে আমার এটা সলিউশনের কালারটা রেডিশ ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তাহলে এবার কি বলবো, ফার্স্টে ফেনোমেনাটা কী হচ্ছে, তাহলে আমার ব্লু কালারটা আগে বলছি যে রেডিশ ব্রাউন কালারটা কেন আসছে, ওয়াই দ্য কালার will disappear ব্লু কালার উইল ডিসঅ্যাপিয়ার। কেন আমার ব্লু কালারের সলিউশনটা ডিসঅ্যাপিয়ার করলো, কারণ কি প্রথমে হচ্ছে আর কেনই বা আমার এই জিঙ্ক রডটা ক্ষয়ে গেল। ফার্স্টে হচ্ছে যখনই আমি CuSO4 সলিউশনের মধ্যে জিঙ্কটাকে ডিপ করালাম তখন দেখলাম কি জেডেনটা কি হচ্ছে, যেহেতু জেডেন অ্যাজ এ মেটালের সবসময় একটা টেন্ডেন্সি থাকে কি এ ইলেকট্রন সবসময় লুজ করতে চাইবে, করে কি হয়ে যাবে এ নিজে অক্সিডাইজ হয়ে কি হবে জেডেনটা আমার তৈরি করবে Zn2+ আয়ন তৈরি করবে, সঙ্গে দুটো ইলেকট্রন তৈরি করবে, Zn2+ আয়ন আর ইলেকট্রন ফর্ম করবে। সেই ইলেকট্রনটা কি করবে এই মেটালের উপর নেগেটিভলি চার্জ হয়ে থাকবে, যেহেতু ইলেকট্রন নেগেটিভলি চার্জ সেখানে কি হবে এই ইলেকট্রনটা এই মেটাল রডের উপর গিয়ে জমা হবে। আর এই Znটা কি করবে, এই Zn2+টা যেহেতু এটা একটা ক্যাটায়ন সেটা কি করবে সেটা আবার এই সলিউশনের মধ্যে চলে যাবে। এই CuSO4 এর যে সলিউশনটা ছিল এখানে Zn2+টা চলে যাচ্ছে সলিউশনের মধ্যে, চলে গেলে কি হয়ে যাবে এই ব্লু কালারটা তাহলে ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে রিয়াকশানটা কি হলো, ফার্স্টে জিঙ্কটা Zn2+ তৈরি করলো আর এই দুটো ইলেকট্রন তৈরি করলো। এই Znটা যখনই Zn2+ আমার কনভার্ট হয়ে গেল তখন কি হয়ে গেল, যেহেতু রড থেকে Zn2+ কনভার্ট হয়েছে তাহলে ধীরে ধীরে এই Zn2+টা সলিউশনের মধ্যে চলে এলো। সলিউশনের মধ্যে যখন আসছে তখন এই মেটাল রডটা কি হয়ে গেল, এই মেটাল রডটা ধীরে ধীরে ক্ষয়তে শুরু করে, ক্ষয়ে এইরকম হয়ে গেল। অর্থাৎ আর সলিউশনের মধ্যে কেন রেডিশ ব্রাউন প্রেসিপিটেটটা পড়লো, তাহলে সলিউশনের প্রথমে কালার কী ছিল ব্লু কালার, এবার যে দুটো ইলেকট্রন রিলিজ করলো সেই দুটো ইলেকট্রন কি হলো Cu2+টা সলিউশনের যে CuSO4 সলিউশন ছিল সেখানে হচ্ছে Cuটা ছিল কপার 2+ হিসেবে আর SO4 2-, সেই Cu2+টা কী করলো দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, করে কি হলো Cuতে রিডিউস হয়ে গেল। রিডিউস হয়ে যাওয়ার পরে তাহলে কি হলো সলিউশনের ব্লু কালারটা থাকলো না, সেই জন্য আমরা কি হচ্ছে সলিউশনটা তখন দেখতে পাচ্ছি রেডিশ ব্রাউন কালার বা রেডিশ ব্রাউন প্রেসিপিটেট। যখন মানে বিকারে আমি এটাকে ইমার্জ করালাম কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম যে বিকারের বটমে কি হচ্ছে রেডিশ ব্রাউন সলিডটা তৈরি হচ্ছে, তাহলে ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার করছে। তার মানে এবার জিঙ্কের যে রডটা ছিল সেটার ওয়েটটা কিন্তু লুজ হয়ে গেল। ওয়েট লুজ হওয়ার কারণ কিন্তু এই Zn2+ আয়নটা সলিউশনের মধ্যে চলে আসার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটলো।
এবার এটা যদি আমি ভালোভাবে লক্ষ্য করি তাহলে এই একটা রিয়াকশন পেলাম, এটা একটা রিয়াকশন পেলাম। দুটো রিয়াকশন কি হচ্ছে, যখন আমি দুটো রিয়াকশন পেলাম, এই দুটো রিয়াকশন কিন্তু আলাদাভাবে একটা হাফ সেলের রিয়াকশন। এখানে যদি আমি দুটো রিয়াকশন একসঙ্গে পেতে তাহলে ওভারঅল রিয়াকশনটা আমি যদি পাই সেটা হচ্ছে কী হবে, Zn প্লাস Cu2 প্লাস সেখান থেকে তৈরি হচ্ছে Zn2 প্লাস Cu। এই ওভারঅল রিয়াকশন হচ্ছে এই রিয়াকশনটা। এবার যদি আমি এমনভাবে সেট আপ তৈরি করি যে এই রিয়াকশনটা আমি ঘটাতে চাই তো একই সঙ্গে, তাহলে কি করব, দুটো হাফ সেল রিয়াকশনকে আমাকে কম্বাইন করতে হবে, করে আমি ফুল সেল রিয়াকশন পাবো। তাহলে Zn থেকে আমার কি হচ্ছে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা একটা কি অক্সিডেশন রিয়াকশন, যেহেতু Znটা কি হচ্ছে Zn2 প্লাসে কনভার্ট হয়েছে। আর এটা আর যখন Cu2 প্লাসটা দুটো ইলেকট্রন নিয়ে Cuতে রিডিউস হচ্ছে সেটাকে বলবো একটা রিডাকশন রিয়াকশন। একটা তাহলে কি হলো, আমার অক্সিডেশন রিয়াকশন হলো, একটা রিডাকশন রিয়াকশন হলো। এবার এই দুটো রিয়াকশনকে যখনই আমি কম্বাইন করব তখনই আমি কি পাবো, একটা ফুল সেল রিয়াকশন। এগুলোকে হচ্ছে আমার হাফ সেল রিয়াকশন, ফুল সেল রিয়াকশন, এইভাবে একটা ফুল সেল রিয়াকশন। এবার এমন একটা সেট আপ তৈরি করব যেখানে আমি এই ফুল সেল রিয়াকশনটাকে খুব সুন্দরভাবে ঘটাতে পারব। এবার কিভাবে করব, প্রথমে আমি দুটো বিকার নেব, সেই দুটো বিকারে কি করছি, সেই দুটো বিকারের মধ্যে আমি রিয়াকশনটা ঘটাচ্ছি। রিয়াকশনটা এবার কি করব, দুটো বিকারে আমি একটা বিকারে নিচ্ছি সলিউশন হিসেবে নিচ্ছি ZnSO4 সলিউশন নিচ্ছি, আর সেই সঙ্গে নিচ্ছি কি তার মধ্যে আমি কোন একটা রড যেটা হচ্ছে Zn এর তৈরি সেটাকে আমি ইমার্জ করাচ্ছি। আর একটা সলিউশনের আরেকটা জায়গায় কি নিচ্ছি, আরেকটা বিকারের মধ্যে আমি নিচ্ছি একটা রড, সেটা হচ্ছে কপারের তৈরি Cu রড, আর তার তলায় যে সলিউশন নিয়েছি সেটা হচ্ছে CuSO4 সলিউশন। এবার আমি কি করব, দেখব যে কিভাবে রিয়াকশনটা হচ্ছে। তাহলে প্রথমের মতো কি হবে, জিঙ্ক আর কপার যে দুটো রড আমি নিয়েছি, ফার্স্টে কি করবে, জিঙ্কটা কি করবে Zn2 প্লাসে কনভার্ট হয়ে যাবে। যেহেতু জিঙ্কের পোটেনশিয়ালটা সব থেকে বেশি কপারের থেকে, সেক্ষেত্রে কি হচ্ছে Znটা প্রথমে কি হবে, Znটা আমাকে Zn2 প্লাস আয়ন দেবে, আর সেই সঙ্গে এর রডে কি করবে, এই রডটাতে কিন্তু ইলেকট্রন রিলিজ করবে, এই ইলেকট্রনগুলো রডের মধ্যে থেকে যাবে। তাহলে সেই Zn যে রডটা তৈরি থাকবে সেটাতে কিন্তু নেগেটিভলি চার্জ হয়ে যাবে Zn রডটা। এবার যখন আমি তাহলে যখনই Zn থেকে Zn2 প্লাস তৈরি হয়ে গেল তখন কি হবে, ও চাইবে কি, ও Zn2 প্লাস কী করবে, এবার এই সলিউশনের ZnSO4 সলিউশনের মধ্যে চলে আসবে। এই ZnSO4 সলিউশনের মধ্যে চলে আসলে কি হবে, আমরা জানি যে প্রত্যেকটা সলিউশন পৃথিবীতে সব যা কিছু সলিউশন আছে সবই কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ যতগুলো Zn2 প্লাস আয়ন থাকবে, যত Zn এর যা পজিটিভ চার্জ থাকবে SO4 এর তত নেগেটিভ চার্জ থাকবে, অর্থাৎ সলিউশনটা কিন্তু ইনিশিয়ালি কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল। কিন্তু যখনই Znটা Zn2 প্লাসে কনভার্ট হয়ে দুটো ইলেকট্রন এই রডে দিয়েছে আর এই Zn2 প্লাসটা সলিউশনের মধ্যে চলে এসছে, তখন কি হবে, ZnSO4 এর সলিউশনের মধ্যে এখন কিন্তু পজিটিভ চার্জটা বেশি হয়ে গেছে। তাহলে সলিউশনটা এখন কিন্তু আর ইলেকট্রিক্যালি নিউট্রাল নেই, এখানে পজিটিভ চার্জ হয়ে গেছে। এবার কপারের ক্ষেত্রে কি হচ্ছে, এবার আমি যদি এই দুটো বিকারকে একটা ওয়্যারের থ্রুতে কানেক্ট করালাম, এইভাবে কানেক্ট করিয়ে এখানে একটা বাল্ব অ্যাড করে দিয়েছি, আর এখানে এইভাবে ওয়্যারের থ্রুতে আমি এই সলিউশনের সঙ্গে কানেকশনটা করিয়েছি। কানেকশনটা যখনই করালাম তখন কি দেখব যে আমার যে ইলেকট্রনটা Zn2 প্লাসটা ছেড়েছিল, অর্থাৎ এই মেটাল রডের যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা কি হবে, ওয়্যারের থ্রুতে এখানে চলে আসবে, এই বিকারের মধ্যে চলে আসবে। এই বিকারে যখনই আসছে, এই বিকারে কি রয়েছে, কপার রড রয়েছে আর রয়েছে CuSO4 সলিউশন।
তাহলে কি করবে, এই দুটো ইলেকট্রন কি করবে, এই CuSO4 যখন এটা ভাঙছে, কিভাবে ভাঙছে, CuSO4টা কি হচ্ছে, Cu অ্যাকচুয়াল থাকছে কি এখানে Cu2+ আর SO4 2- আয়ন অ্যানায়ন এইভাবে থাকছে তো CuSO4টা, অর্থাৎ এই CuSO4 এর সলিউশনটাও ইনিশিয়ালি কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ এখানে যত সংখ্যক Cu2+ রয়েছে তত সংখ্যকই কিন্তু SO4 2- রয়েছে, অর্থাৎ চার্জ কিন্তু এখানে সমান রয়েছে, অর্থাৎ সলিউশনটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু যখন ওয়্যারের থ্রুতে কানেক্ট করাচ্ছে, এই দুটো ইলেকট্রন যখন এখানে আসছে তখন কি হবে, এই Cu2+টা কি করবে, এই Cu2+টা এখানে যে Cu2+টা রয়েছে, এই Cu2+টা দুটো ইলেকট্রনকে নিয়ে কি হয়ে যাবে, আবার পুনরায় কপার তৈরি করবে, ফলে এখানে কি হয়ে যাবে, কপার সলিড ফর্ম করবে, এখানে হচ্ছে সলিড কপার ফর্ম করবে। এইভাবে কন্টিনিউয়াস কি হবে সলিউশনটা, তাহলে এখন কি হয়ে যাবে, সলিউশনে এখন কি হচ্ছে, ইনিশিয়ালি ছিল কিন্তু সলিউশনটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, এখন যেহেতু আমার SO4- এর সংখ্যাটা বেড়ে গেছে, অর্থাৎ সলিউশনে আমি কপারটা যত পরিমাণে কপারটা রিডিউস হয়ে এখানে কপার সলিড তৈরি করেছে, এখানে কিন্তু তার চেয়ে বেশি সংখ্যক SO4- আয়ন রয়েছে, তাহলে এখানে সলিউশনটা এখন কিন্তু আর ইলেকট্রিক্যালি নিউট্রাল নেই, এখানে সলিউশনটা হচ্ছে নেগেটিভলি চার্জ সলিউশন হয়ে গেছে। আর এই রডটা কি হচ্ছে, এই রডটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট হওয়ার জন্য এখানে কি হচ্ছে, এই রডে আমার রয়েছে পজিটিভ চার্জ, রডটা এখন পজিটিভলি চার্জ, আর এই সলিউশনটা আমার CuSO4 সলিউশনটা আমার নেগেটিভলি চার্জ সলিউশন রয়েছে, আর এখানে পজিটিভলি চার্জ সলিউশন। এবার কি দেখব, দুটো বিকারকে আমি যখন কানেক্ট করালাম, যখন এই বাল্বটা যোগ করেছি, দেখব যে এই বাল্বটা ইলেকট্রনটা আসার জন্য দেখব কিছুক্ষণের জন্য এই বাল্বটা জ্বলে উঠবে, তারপরে আর জ্বলছে না। এর কারণ কি, এর কারণটা আমাকে বুঝতে হবে যে কেন আর বাল্বটা জ্বলছে না। এই জন্য কি, অর্থাৎ বাল্বটা জ্বলছে না মানে ইলেকট্রনের ফ্লোটা যেদিকে হয়, আমার কারেন্ট ফ্লোটা কিন্তু অপোজিট ডিরেকশনে হয়। যখন ইলেকট্রনটা এখান থেকে এই সাইডে আসছে, মানে আমার কারেন্ট ফ্লোটা হচ্ছে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লোটা হচ্ছে। এবার কারেন্ট ফ্লো হওয়ার জন্য এটা কিন্তু বাল্বটা জ্বলে উঠবে, কিন্তু কিছুক্ষণ পরে যখন দেখছি যে এই বাল্বটা আর জ্বলছে না, তার কারণ হলো নিশ্চয়ই আর কোনো ইলেকট্রন এইখান থেকে এখানে পাস হতে পারছে না। এর কারণ কি, তাহলে এর কারণটা আমাকে বুঝতে হবে। এর কারণ হলো এখানে পজিটিভলি চার্জ আয়ন রয়েছে, এই ZnSO4 সলিউশনে পজিটিভলি চার্জ আয়ন রয়েছে। এবার ইলেকট্রনটা যেহেতু নেগেটিভলি চার্জ, ও চাইছে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মাধ্যমে ওকে ধরে রাখতে, ওকে ইলেকট্রনটাকে ইজিলি পাস করতে দিতে চাইছে না। এখানেও তেমন, এখানে কি হচ্ছে, নেগেটিভলি চার্জ আর পজিটিভলি চার্জ ক্যাটায়নের মধ্যে হচ্ছে, দুটোর মধ্যে কি হচ্ছে, এমন একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করছে, সেখানে কিন্তু এটাকে এই সাইডে যেতে দিচ্ছে না, সেই জন্য আর কিন্তু কিছুক্ষণ পরে রিয়াকশনটা আর হচ্ছে না। এবার আমি বলছি, যেহেতু এবারে দুটো যে রড রয়েছে, মেটাল রড, যেহেতু Znটা Zn2+ কনভার্ট হয়ে গেছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে। নেগেটিভলি চার্জ হয়ে যাওয়ার জন্য ইলেকট্রনটা এই যে রডটাকে আমি কি বলবো, এখানে হচ্ছে অ্যানোড, এটাকে বলি অ্যানোড। যেহেতু এই মেটালটাকে আমি কি বলবো, এই সেলটা, এই ইলেকট্রোডটাকে আমি বলবো অ্যানোড। কারণ পৃথিবীতে যে সকল রডের হচ্ছে, যে সকল প্লেটে আমার হচ্ছে অক্সিডেশন হয়, তাকে আমি বলি কি, সবসময় আমি সেটাকে অ্যানোড হিসেবে, অক্সিডেশন যেখানেই ঘটবে সেটাকে আমি অ্যানোড বলবো। আর যেখানে হচ্ছে যে প্লেটটাতে আমাকে রিডাকশন হচ্ছে, সেটাকে আমি বলছি ক্যাথোড। এটাকে বলছি অ্যানোড, এটাকে বলছি ক্যাথোড। কেন বলছি, এখানে হচ্ছে ক্যাথোডটা, অ্যানোডটা হচ্ছে নেগেটিভলি চার্জ আর ক্যাথোডটা হচ্ছে পজিটিভলি চার্জ। আর এখানে যে রিয়াকশানগুলো হচ্ছে সেই বেসিসে আমি কিন্তু অ্যানোড আর ক্যাথোডটা বলছি। যেহেতু এখানে রিডাকশান কেন বলছি, কারণ এখানে copper 2+ আয়নটা কপারে কনভার্ট হয়ে যাচ্ছে, এই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপারে কনভার্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটাকে বলছি রিডাকশান রিয়াকশান। তাহলে এই দুটো রিয়াকশানকে একসঙ্গে করলে কি পাবো, আমি একটা ফুল সেল রিয়াকশান
পাবো। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল, সেখানে হচ্ছে কিছুক্ষণ রিয়াকশানটা হওয়ার পর আর কিন্তু রিয়াকশানটা হলো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে একটা সল্ট ব্রিজ কিন্তু এদের মাঝখানে দিতে হবে। সল্ট ব্রিজের ফাংশনটা কি আর সল্ট ব্রিজটা কীভাবে কাজ করে সেটাও আমাকে দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে এই রডটা ছিল হচ্ছে আমার জেডএন এর রড, অ্যান্ড সলিউশনটা ছিল সিইউ ZnSO4 এর সলিউশন ছিল। আর এখানে ছিল আমার, এখানে ছিল কপার রড, আর এখানে ছিল সলিউশনটা হচ্ছে CuSO4। এই সলিউশনটা ZnSO4 এর সলিউশনটা ছিল পজিটিভলি চার্জ, আর CuSO4 এর সলিউশনটা ছিল নেগেটিভলি চার্জ। এইভাবে ছিল। ফার্স্টে ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, কিন্তু আমি যখনই এটাকে যে এইসব রিয়াকশানগুলো হচ্ছে অক্সিডেশন বা রিডাকশন রিয়াকশানগুলো, সেই কারণে কী হয়ে যাচ্ছে, সলিউশনে কী হচ্ছে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা মেনটেন থাকছে না। সেক্ষেত্রে এখানে হচ্ছে পজিটিভলি চার্জ আর এখানে হচ্ছে নেগেটিভলি চার্জ, আর এটা হচ্ছে রডটা হচ্ছে নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, Znটা Zn2+ আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে দুটো ইলেকট্রন রিলিজ করছে। কপারটা হচ্ছে সেই দুটো ইলেকট্রন নিয়ে এখানে হচ্ছে কি তৈরি করছে, কপারে রিডিউস হয়ে যাচ্ছে। CuSO4 সলিউশন থেকে কপার 2+টা রিডিউস হয়ে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে, ইলেকট্রনের ফ্লোটা যাতে খুব ভালোভাবে হয় সেই জন্য আমাকে এখানে কি করছে, এখানে কিন্তু আমাকে একটা সল্ট ব্রিজ অ্যাড করতে হবে। সল্ট ব্রিজের ফাংশনটা আমার কি, এটা হচ্ছে একটা সল্ট ব্রিজ। সল্ট ব্রিজটা কি, সল্ট ব্রিজের ফাংশনটা আমার কি, ফার্স্ট সল্ট ব্রিজটা হচ্ছে দুটো সলিউশনের মধ্যে হচ্ছে, এটা কি করে, দুটো সলিউশনের ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে আমার এই সল্ট ব্রিজটা ইউজ করা হচ্ছে। সল্ট ব্রিজ হতে পারে, সল্ট ব্রিজ বিভিন্ন ইনার্ট সল্ট ও অ্যাগার সল্ট মিশিয়ে কিন্তু সল্ট ব্রিজটা তৈরি করা হয়। সল্ট ব্রিজটা তাহলে কিভাবে তৈরি করা হয় আর এর ফাংশনটা কি, সল্ট ব্রিজটা তৈরি করা হয় অ্যাগার মিশিয়ে, আর সেই সঙ্গে আমার অ্যাগার প্লাস হচ্ছে যে কোনো ইনার্ট সল্ট নেওয়া হয়। ইনার্ট সল্ট, যে এমন সল্ট নেওয়া হবে যেখানে হচ্ছে আমার ক্যাটায়ন বা অ্যানায়নের মোবিলিটি সেম হয়, এই ধরনের সল্ট নেওয়া হয়। সেটা কি আমি KCl নিতে পারি বা আরও বিভিন্ন ধরনের সল্ট নিতে পারি। এখানে কি হচ্ছে, K+ আয়নের মোবিলিটি হচ্ছে Cl- আয়নের মোবিলিটির সমান, তাই অ্যাগারের সঙ্গে আমি KCl মিশিয়ে এই সল্ট ব্রিজটা তৈরি করাই। কিভাবে তৈরি করায়, প্রথমে অ্যাগারের সঙ্গে KCl মিশিয়ে এটাকে এর মধ্যে ভরে বয়েল করা হয়। এই যে রিভার্ট ইউসেপের যে আমি ইয়েটা নিয়েছি এর মধ্যে ভরা হয়, প্রথমে অ্যাগার আর KCl সল্টটাকে ভরা হয়, তারপরে কি করা হয়, দুটোকে বয়েল করা হয়, বয়েল করে তারপর ঠান্ডা করা হয়, তারপর দেখা যায় এর মধ্যে জাস্ট থকথকে জেলির মতো হয়ে গেছে, জেলির মতো শেপ হয়, মানে না কঠিন না তরল, এইরকম একটা অবস্থায় কিন্তু আমি সল্ট ব্রিজটাকে পাই। সল্ট ব্রিজের ফাংশনটা কি আমি দেখব। এখানে হচ্ছে KCl সল্ট নেওয়া হয়েছে, যেহেতু আমি বলছিলাম একটা সমস্যা আমার এখানে হচ্ছিল, যেহেতু এটা সলিউশনটা পজিটিভলি চার্জ হয়ে গেছে আর এই ইলেকট্রনগুলো নেগেটিভলি চার্জ, তাহলে কি করবে, এই ইলেকট্রনকে কিছুতেই আর কোনোভাবেই এই ওয়্যারের থ্রুতে এই সাইডে পৌঁছাতে দেবে না, কারণ এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন রয়েছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন থাকার জন্য কিন্তু এখানে ফ্লো করতে, ইলেকট্রনের ফ্লো হতে পারছে না। সেক্ষেত্রে আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে আমাকে রিডিউস করার জন্য আমাকে এই সল্ট ব্রিজটা ইউজ করা হলে। সল্ট ব্রিজের ফাংশন কি হবে, সল্ট ব্রিজে রয়েছে K+ আর Cl-, তাহলে কি করবে, এখানে যেহেতু পজিটিভলি চার্জ আয়ন আছে তাহলে কি হবে, এই Cl-টা নেগেটিভলি চার্জ, তাহলে এখানে আসবে কি Cl- আয়নটা এই সল্ট ব্রিজের সাহায্যে এখান থেকে আসবে, এসে কি করবে, এই যে পজিটিভলি চার্জ সলিউশন
সলিউশন ছিল, এইখানে কি করবে, এই পজিটিভলি চার্জ সলিউশনে Cl মাইনাসগুলো আসবে, এসে কি করবে, এই সলিউশনটাকে আবার ইলেকট্রিক্যালি নিউট্রাল করে দেবে। ফলে আর অপোজিটলি চার্জ আয়নের মধ্যে এই ইলেকট্রনের মধ্যে এদের যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের জন্য ইলেকট্রনের ফ্লোটা বাধাপ্রাপ্ত হচ্ছিল, এখন আর হবে না। তাহলে সলিউশনটা আবার ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যাবে। আবার এই সলিউশনে কি ছিল, নেগেটিভলি চার্জ, সলিউশনটা নেগেটিভলি চার্জ হয়ে গেছিলো, যেহেতু এক্সেস পরিমাণ SO4 মাইনাস আয়ন ছিল, তখন এখান থেকে কি হবে, K প্লাস আয়নগুলো আসবে। K প্লাস আয়নগুলো আসার ফলে কি হবে, আবার এই সলিউশনটাও ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যাবে। ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে যাওয়ার জন্য তাহলে কি হবে, আবার এই ইলেকট্রনগুলো ইজিলি ফ্লো করতে পারে, ফলে আবার রিয়াকশানটা কিন্তু স্পন্টেনিয়াস রিয়াকশান হবে। তাহলে ফাংশন অফ সল্ট ব্রিজ আমি যদি দেখি, তাহলে ফাংশন অফ সল্ট ব্রিজটা আমার কি, এখানে সল্ট ব্রিজের ফাংশনটা কি, ফাংশন অফ সল্ট ব্রিজ, ফাংশন অফ সল্ট ব্রিজ, সল্ট ব্রিজের ফাংশনটা কি, ফার্স্ট ফাংশন হচ্ছে এখানে এটা কি করে, ইট মেনটেন্স দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ দ্য সলিউশন, মেনটেন্স the electrical neutrality সলিউশনে কি করে, এটা সল্ট ব্রিজটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করে। সেকেন্ডলি এটা কি করে, এটা সার্কিটটাকে আমাকে কমপ্লিট করছে, ইট কমপ্লিটস দ্য সার্কিট, এটা সার্কিটকে কিন্তু কমপ্লিট করছে। আর থার্ড হচ্ছে লিকুইড জাংশন, ইট প্রিভেন্টস দ্য লিকুইড জাংশন পোটেনশিয়াল, ইট প্রিভেন্টস দ্য লিকুইড জাংশন পোটেনশিয়াল। হোয়াট ইজ লিকুইড জাংশন পোটেনশিয়াল? লিকুইড জাংশন পোটেনশিয়াল হচ্ছে একটা সলিউশনকে যদি আমি কোনো একটা সেল মেমব্রেনের সাহায্যে, এটা সাপোজ মেমব্রেনের সাহায্যে আমি পৃথক করার চেষ্টা করেছি, দুটো সলিউশনকে পাতলা সেল মেমব্রেনের সাহায্যে আমি পৃথক করার চেষ্টা করেছি, তখন কি হবে, সলিউশনের এই সাইডে বা এই সাইডে যে সলিউশন আছে তার মধ্যে কি হবে, এখানে একটা পজিটিভলি চার্জ, এখানেও নেগেটিভলি চার্জ, এইভাবে একটা কিন্তু এদের মধ্যে একটা পোটেনশিয়াল জেনারেট করবে, ডিফারেন্ট চার্জের মধ্যে হচ্ছে পোটেনশিয়াল জেনারেট করবে। এই যে পোটেনশিয়ালটা জেনারেট করলো, কোনো সলিউশনকে যদি আমি সেল মেমব্রেনের সাহায্যে পৃথক করি, তাও দেখব যে একটা লিকুইড জাংশন পোটেনশিয়াল ডেভেলপ করেছে। সেই লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে কিন্তু মিনিমাইজ করে, আমার প্রিভেন্ট করে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজটা কিন্তু এখানে যে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা ডেভেলপ করে সেটাকেও বিভিন্নভাবে মিনিমাইজ করছে কি, এই সল্ট ব্রিজটা, যাতে আমার কোনোভাবেই যে সলিউশনের ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটাকে বজায় রেখে লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে প্রিভেন্ট করছে আমার এই সল্ট ব্রিজের। তাহলে ফাংশনটা এইটাই, এই ফাংশনের জন্য। এবার বলছি যে এমন সল্টের ব্রিজ কেন নেব যেখানে হচ্ছে পটাশিয়াম আর ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যে আমার ক্যাটায়ন অ্যানায়নের মবিলিটিটা সেম। কারণ যদি এমন হয় যে ক্যাটায়নের K প্লাসের মবিলিটি অনেক কম আর Cl মাইনাসের মবিলিটি অনেক বেশি, তাহলে কিন্তু কোনোভাবে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকবে না। অর্থাৎ K প্লাস আয়নটা যখন এখানে আসবে স্পিডে আসবে, আর Cl মাইনাস যখন আসবে ধীরে ধীরে আসবে, অর্থাৎ সলিউশনের মধ্যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা কিন্তু তখন আর মেনটেন থাকবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। সেই জন্যই আমরা এমন সল্ট ইউজ করি যেখানে ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা মেনটেন থাকে। এবার আমি দেখব কিভাবে সেল রিপ্রেজেন্ট করা হয়, কিভাবে সেল রিপ্রেজেন্টেশনটা লেখা হয়। সেল রিপ্রেজেন্টেশন, কোনো একটা সেলকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। প্রথমে লেখা হয় অ্যানোড, তারপর লেখা হয় ব্রিজ, তারপর ক্যাথোড, ABC, এইভাবে এই সেলটাকে আমাকে রিপ্রেজেন্ট করা হয়। অ্যানোড, মানে হচ্ছে অ্যানোড যেখানে আমার অক্সিডেশন হবে, আর বিটা হচ্ছে সল্ট ব্রিজ, আর সিটা হচ্ছে আমার ক্যাথোড। এইভাবে আমাকে
কিন্তু সেলকে রিপ্রেজেন্ট করা হয়। এবার আমি যে রিয়াকশানটা করলাম এখানে অ্যানোড আর ক্যাথোডটা কোনটা, এটাকে আমার বলা হচ্ছে অ্যানোড, যেহেতু আমার অক্সিডেশন রিয়াকশান হচ্ছে, আর এটাকে আমি বলছি ক্যাথোড। এবার এখানে অ্যানোডে তাহলে রিয়াকশানটা আমি ওই রিয়াকশানের ক্ষেত্রে যদি অ্যানোড লিখি তাহলে কীভাবে লিখব, বা এই সেল রিপ্রেজেন্টেশন লিখি, যদি এই সেলটার সেল রিপ্রেজেন্টেশন লিখি কীভাবে লিখব, জেডএনটা Zn2+ কনভার্ট হয়েছে, সেই জন্য আমি বলছি এটাকে অক্সিডেশন, যেটা আমার অ্যানোডে হচ্ছে। যখনই কোনো রিয়াকশানে কি হয়, লস অফ ইলেকট্রন হয়, সেটা আমার অক্সিডেশন হয়। এটা আমরা অনেক দিন আগে থেকেই জানি। Zn থেকে যখন Zn2+ কনভার্ট হলো, কি হলো, এখানে জিঙ্কটা হচ্ছে দুটো ইলেকট্রন লুজ করেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা অক্সিডেশন রিয়াকশানে। মাঝখানে থাকছে আমার কি বি অ্যানোডের পরে থাকছে আমার বি মানে সল্ট ব্রিজ। এইভাবে আমাকে সল্ট ব্রিজটাকে দুটো সিঙ্গেল লাইন দিয়ে দেখানো হয়। আর এদিকে হচ্ছে ক্যাথোডের রিয়াকশানটা যদি লিখি, তাহলে ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয় কপার 2+ থেকে, তাহলে কি হলো, কপারের রিডাকশন হলো। তাহলে এটা হলো আমার, এই পোর্শনটা আমার হচ্ছে ক্যাথোড, আর এই পোর্শনটা আমার অ্যানোড, আর মাঝখানে এটা হচ্ছে আমার সল্ট ব্রিজ। এইভাবে কিন্তু আমি কোনো একটা সেলকে রিপ্রেজেন্ট করব। এবার বলবো যে এই ভার্টিক্যাল লাইনটা কি রিপ্রেজেন্ট করে। এই ভার্টিক্যাল লাইনটা সেপারেট করে ডিফারেন্ট ফেজকে। Zn একটা সলিড ফর্ম আর এটা হচ্ছে অ্যাকুয়াস ফর্ম। এই দুটো ফেজকে সেপারেট, যখন দুটো ফেজকে সেপারেট করার কোনো কিছু থাকবে, সেটা হচ্ছে সেলে আমাকে বোঝানোর জন্য এই ভার্টিক্যাল লাইনটা, যে সিঙ্গেল ভার্টিক্যাল লাইনটা দিতে হবে। আর সল্ট ব্রিজকে বোঝানোর জন্য আমাকে এই ডাবল ভার্টিক্যাল লাইনটা দিতে হবে। আর এটাও Cu2+, এটাও অ্যাকুয়াস, আর Cu হচ্ছে সলিড ফর্ম, সেই জন্য দুটো ফেজ, দুটো ডিফারেন্ট ফেজ, সেই জন্য এটাকেও আলাদা করার জন্য আমাকে এইভাবে এই ভার্টিক্যাল লাইনটা দিতে হবে। যদি দুটো সলিউশন সেম পেজে থাকতো, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা কি রিপ্রেজেন্ট করছে, সেপারেটস ডিফারেন্ট ফেজেস। আর এই ডাবল লাইনটাকে সল্ট ব্রিজকে রিপ্রেজেন্ট করছে। আর যদি একই ফেজ থাকতো, তাহলে আমরা কি ইউজ করতাম, এই জায়গাটায় আমি যদি একই ফেজ থাকতো, সেখানে আমি কমা ইউজ করতাম। এটা বোঝাবে কি, সেপারেটস সেম ফেজেস। একই ফেজে যদি কিছু থাকতো, সেটাকে কিন্তু আমি এই কমা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতাম। তাহলে আশা করি এইটুকু বোঝা গেছে। এবার আমি দেখাবো যে হোয়াট ইজ ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড হোয়াট ইজ সেল পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে আমি কি বুঝছি, ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি। ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে এইরকম একটা, সাপোজ এইরকম একটা বিকার আছে, যেখানে আমার জিঙ্কের একটা স্ট্যান্ড রয়েছে বা রড রয়েছে, তার মধ্যে আমি কি করছি, এটা জিঙ্কের তৈরি, আর আমি এই সলিউশনটা, যে আমি রিয়াকশানটা করালাম, তারই একটা হাফ সেল ZnSO4। এখানে কি হয়েছিল, এখানে জিঙ্কটা কি করেছিল, Zn2+ কনভার্ট হয়ে সলিউশনের মধ্যে চলে গেছিলো, তাই সলিউশনটা কি হচ্ছে, এক্সেস পজিটিভ চার্জ হয়ে যায় না, সলিউশনটা হচ্ছে পজিটিভলি চার্জ হয়ে গেছিলো। আর ইলেকট্রনটা Znটা যখনই Zn2+ কনভার্ট হয়ে দুটো ইলেকট্রন দিয়েছিল, তাহলে এই যে রডটা ছিল, এটা কি নেগেটিভলি চার্জ হয়ে গেছিলো। তাহলে এদের মধ্যে যেহেতু ডিফারেন্ট চার্জ রয়েছে, তাহলে কি হয়, এই পজিটিভলি চার্জ সলিউশন আর নেগেটিভলি এই রডের মধ্যে কি হলো, মাঝামাঝি একটা পজিশনে কি হয়, এদের কি হয়, লিকুইড এখানে একটা পোটেনশিয়াল জেনারেট করে। সেই পোটেনশিয়ালটাকে আমি কি বলছি, এই ইলেকট্রোডের পোটেনশিয়াল। নাহলে এখানে কি রিয়াকশানটা কি হচ্ছে, এখানে মেনলি হচ্ছে Zn থেকে তৈরি হচ্ছে Zn2+ আর 2 ইলেকট্রন। এটা কি ধরনের রিয়াকশান, এখানে হচ্ছে লস অফ ইলেকট্রন হচ্ছে, তাহলে এটা একটা অক্সিডেশন রিয়াকশন হওয়ার জন্য তাহলে কি হলো, এখানে যে পোটেনশিয়ালটা আমরা পাবো, সেটাকে আমি কি বলবো, অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে যে পোটেনশিয়ালটা আমি এখান থেকে পাবো, সেটাকে আমি কি বলবো, অক্সিডেশন
পোটেনশিয়াল। এইভাবে আমি কি হয় আরও একটা যখন আমি এই রিয়াকশনটার এর যে বাকি হাফ সেলটা ছিল কপার দিয়ে কম্বাইন করেছিলাম, তাহলে এই কপার রড যদি হয় এটা CuSO4, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ সলিউশন, আর এই মেটালটা এই রডটা হচ্ছে তখন পজিটিভলি চার্জ। তাহলে এদের মাঝে যে পোটেনশিয়ালটা জেনারেট করেছে সেটাই আমার হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। এক্ষেত্রে আমার কি পোটেনশিয়াল, এখানে হচ্ছে কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছে কপারে কনভার্ট হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে রিয়াকশনটা হচ্ছে রিডাকশন রিয়াকশনের ক্ষেত্রে আমার যে পোটেনশিয়ালটা জেনারেট করবে সেটাকে কি আমি বলবো রিডাকশন পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়ালটা তখন কি হবে রিডাকশন পোটেনশিয়াল। তাহলে এই যে পোটেনশিয়াল জেনারেট করছে কার মধ্যে, তাহলে ইলেকট্রোড পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি হবে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইলেকট্রোড পোটেনশিয়ালে। তাহলে আমি ডেফিনেশনটা কি দেব, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন কার মধ্যে, ডিফারেন্স বিটুইন ইলেকট্রোড আর ইলেকট্রোলাইটিক সলিউশন, ইলেকট্রোড অ্যান্ড ইলেকট্রোলাইটিক সলিউশন। এই দুটোর মাঝে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা রয়েছে, যে জেনারেট করে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, সেটাকেই আমি কি বলবো ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে সেটাকে যদি আমি অক্সিডেশন রিয়াকশনের জন্য পাই সেটাকে আমি বলবো কি অক্সিডেশন পোটেনশিয়াল, আর যদি সেটা রিডাকশনের জন্য পোটেনশিয়ালটা জেনারেট করে তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। এবার আমি জানবো যে আমার স্ট্যান্ডার্ড এবার সেল পোটেনশিয়ালটা কি, সেল পোটেনশিয়াল অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটাকে আমি বলবো কি সেল পোটেনশিয়াল। এটাকে আমি ই সেল দ্বারা রিপ্রেজেন্ট করি বা ইএমএফ অফ দ্য সেলও বলতে পারি। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য সেল পোটেনশিয়ালটা কি, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন oxidation and reduction potential is known as cell potential। অর্থাৎ যদি আমি দুটো সেলকে এইখানে যে অক্সিডেশন আর রিডাকশনটা হয়েছে, যে সেই রিডাকশন আর অক্সিডেশন দুটো সেলকে আমি যদি কম্বাইন করি তাদের যে মাঝের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবো অক্সিডেশন আর রিডাকশনের জন্য, সেটাকে আমি বলবো কি ওই সেলের সেল পোটেনশিয়াল। এটাকে আমার অন্যভাবে কি বলা যায়, আমি বলতে পারি ইএমএফ অফ দ্য সেল, এটাকে বলা হয় ইএমএফ অফ দ্য সেল অর ই সেল, সিম্পলি ই সেল। এইভাবে কি হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালটা কীভাবে জেনারেট করলো বোঝা গেছে, আর সেল পোটেনশিয়ালটা কি সেটাও আশা করি বোঝা গেছে। এবার দেখব আমি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। তাহলে আমি কি এবার দেখব স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যখন আমার ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে কিছু স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করে তার মধ্যে যে পোটেনশিয়ালটা আমি পাবো সেটাকে বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। অর্থাৎ যখন আমি ইলেকট্রোড পোটেনশিয়ালটা যখন when the electrode potential is measured under some standard কন্ডিশনের মধ্যে যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা আমরা পাবো সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। কি কন্ডিশন, যখন ইলেকট্রোলাইটিক সলিউশনের কনসেন্ট্রেশনটা হবে, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন কি হবে, কনসেন্ট্রেশনটা হবে 1 মোলার কনসেন্ট্রেশন হতে হবে। 2 নম্বর প্রেশারটা হতে হবে আমার
প্রেশার হতে হবে 1 atm প্রেশার থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমার টেম্পারেচারটা হবে 298 কেলভিন অর্থাৎ at 25 ডিগ্রি সেলসিয়াস। এই স্ট্যান্ডার্ড কন্ডিশনগুলো আমি যখন মেনটেন করব, এই স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করে আমি যে পোটেনশিয়ালটা পাবো সেটাকে আমি কি বলবো, স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল। এবার যখনই আমি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালটা পাবো সেটাকে আমি কি দ্বারা ডিনোট করি, সেটাকে আমি E0 দ্বারা ডিনোট করি। স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালটাকে আমি E0 দ্বারা ডিনোট করি। তাহলে তখন আমার যে সেলের যে পোটেনশিয়ালটা হবে সেটাকে আমি যখন লিখব সেটাকে কি দিয়ে লিখব, ই সেল হিসেবে লিখব। যখন আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে দুটো সেলকে এই স্ট্যান্ডার্ড কন্ডিশনটা কি, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন 1 মোলার হতে হবে, প্রেশার 1 atm আর টেম্পারেচার হবে 298 কেলভিন। এই টেম্পারেচার বা এই কন্ডিশন মেনটেন করে আমি যখন দুটো ইলেকট্রোডের পোটেনশিয়ালকে কম্বাইন করে একটা সেল তৈরি করব, তখন যে আমি সেল পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবো সেটাকে আমি কি বলবো, E0 সেল। অর্থাৎ E0 সেল তখন কি হবে, E0 কি হচ্ছে আমার এখানে যে রিয়াকশানটা হচ্ছিল E0 অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস আমার E0 রিডাকশন পোটেনশিয়াল। আমি যদি এই দুটো রিয়াকশনকে, দুটো হাফ সেল রিয়াকশনকে কম্বাইন করে আমি যে সেলটাকে তৈরি করলাম, সেই সেলের যখন আমি স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করে যখন আমি E0 সেল পাবো, তাহলে সেটাকে কি বলবো, E0 সেল হচ্ছে E0 অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস E0 রিডাকশন পোটেনশিয়াল। অর্থাৎ তাদের কম্বিনেশন যেটা হবে সেটাই আমার হচ্ছে E0 সেল। E0 কেন দেওয়া হচ্ছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন যখনই হবে সেটাকে আমি E0 দ্বারা ডিনোট করব। তাহলে এই রিয়াকশান দুটো আমি লিখছি Zn থেকে, তাহলে কি হয়েছে, Zn2+ হয়েছে প্লাস 2 ইলেকট্রন, আর কপার 2+টা কি হয়েছে, দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হচ্ছে কি কপার। এবার দুটো হাফ সেলকে আমি যখন কম্বাইন করছি তাহলে ফুল সেল রিয়াকশনটা আমি কি পাচ্ছি, Zn প্লাস Cu2+ তৈরি হয়েছে Zn2+ প্লাস Cu। এখানে দুটো ইলেকট্রন হচ্ছে কেটে যাচ্ছে, সেই জন্য আমার এটা হচ্ছে ফুল সেল রিয়াকশন। এটা আমার কি হচ্ছে, অক্সিডেশন। তাহলে এক্ষেত্রে আমি কি লিখব, E0 অক্সিডেশনটা তাহলে কী হবে, যখন আমি রিপ্রেজেন্ট করব Zn2+। এইভাবে E0-র ভ্যালুটা, এটা আমি জাস্ট জানি না কত, এভাবে। আর এটা হচ্ছে আমার রিডাকশান। তাহলে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করব যখন, তখন কি হবে, Cu2+ Cu আর E0। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমি কি পেলাম, ফুল সেল রিয়াকশানটা পেলাম। তাহলে এই ফুল সেলের রিয়াকশানের ক্ষেত্রে E0 সেলটা আমার কি হবে, তাহলে E0 সেলটা আমি যদি এই সেলের ক্ষেত্রে লিখে থাকি, E0 কেন বলছে, অর্থাৎ এখানে আমি যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা নিয়েছি CuSO4, এদের সলিউশনের CuSO4 আর ZnSO4 এদের কনসেন্ট্রেশনটা আমি যখন কি করব, কনসেন্ট্রেশনটা অ্যাট 1 মোলার করবো, আর প্রেশারটা 1 বার করবো, আর টেম্পারেচার 298 কেলভিন করব, তখন সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনে আমি ওভারঅল যে সেলের যে পোটেনশিয়ালটা আমি পাচ্ছি সেটাকে আমি বলছি E0 সেল। তাহলে E0 সেল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, দুটো হাফ সেলকে তাহলে কম্বাইন করতে হবে। তাহলে E0 অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস E0 রিডাকশন পোটেনশিয়াল, এইভাবে আমি লিখলাম। এবার E0 সেল সমান, তাহলে এই রিয়াকশনের টার্মসে আমি যদি লিখতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, E0 Zn2+ প্লাস আমার হচ্ছে E0 Cu2+, এটা তাহলে হচ্ছে আমার অক্সিডেশন পোটেনশিয়াল, যেখানে এখানে Zn থেকে Zn2+ হয়েছে, তাই হচ্ছে লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন পোটেনশিয়ালটাকে কার সঙ্গে যোগ করতে হলো, রিডাকশন পোটেনশিয়াল। Cu2+ থেকে Cu হয়েছে মানে দুটো ইলেকট্রন আমার অ্যাকসেপ্ট করে এখানে Cu সলিড তৈরি হয়েছে Cu2+ থেকে, তাই এটা আমার হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। তাহলে দুজনের স্ট্যান্ডার্ড কন্ডিশনের অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালকে আমি কম্বাইন করে স্ট্যান্ডার্ড কেসে E0 সেলটাকে আমি পেলাম। ওভারঅল ইএমএফ এটাকে কিন্তু আমি ইএমএফ বলবো না, এটাকে আমি বলবো E0 সেল। EMF of the cell is simply
ই সেল, যখন আমি নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে সেলের যে সেলটাকে আমি যখন নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে রাখছি তখন যে আমি সেল পোটেনশিয়ালটা পাচ্ছি, অর্থাৎ যখন আমি ইলেকট্রোলাইটিক সলিউশনের কনসেন্ট্রেশনটা 1 মোলার বা প্রেশার 1 atm বা টেম্পারেচার 298 কেলভিন এই কন্ডিশনগুলো মেনটেন না করছি না, তখন যে সেলের যে পোটেনশিয়ালটা পাবো সেটাকেই আমি সেল পোটেনশিয়াল বলবো, ওভারঅল সেল পোটেনশিয়াল ই সেল। কিন্তু এই জিরো সেল আর ই সেলের মধ্যে ডিফারেন্স এটাই, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, নন স্ট্যান্ডার্ড কন্ডিশন অর্থাৎ কোনো রকম স্ট্যান্ডার্ড কন্ডিশন মেনটেন করেনি। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, এটা হচ্ছে আমার ই জিরো সেলটা আমি যখনই পাচ্ছি এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কন্ডিশন। এবার যদি দেখা যায় যে এক্সামে আমার হয়তো ম্যাথে দেওয়া আছে আমার দরকার Zn থেকে Zn2+ এর অক্সিডেশন পোটেনশিয়াল, কিন্তু আমার হয়তো দেওয়া আছে জাস্ট E0 Zn2+ আর Zn2+ আর Zn এই ভ্যালুটা হয়তো আমার গিভেন এক্স দেওয়া আছে। এবার তাহলে আমাকে কি করতে হবে, এটা সাপোজ দেওয়া আছে কি Zn2+ থেকে Zn, এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়ালটা যদি আমার দেওয়া থাকে, তখন আমি যদি অক্সিডেশন পোটেনশিয়ালটা বের করি তাহলে আমাকে সিম্পলি কী করতে হবে, এর আগে জাস্ট একটা মাইনাস দিতে হবে। তাহলে E0 Zn2+ Zn এর যা ভ্যালু দেওয়া আছে E0 Zn থেকে Zn2+, যদি আমার এটা কি হয়, এটা তো রিডাকশন ছিল, আমাকে এটা তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালটাকে বের করতে হলে এটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়ালটাকে আমাকে বের করতে হলে সিম্পলি এই ভ্যালুর আগে জাস্ট একটা মাইনাস বসিয়ে দিতে হবে। এইভাবে আমরা কিন্তু সেলের ক্ষেত্রে কীভাবে আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে E0 সেল বের করতে পারি, নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে ই সেলটাকে আমি বের করতে পারি। আশা করি বুঝে গেছে।